আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন 5 আগস্ট। প্রবাসীদের স্বার্থে সৌদির সঙ্গে হতে যাচ্ছে বিশেষ চুক্তি, আসিফ নজরুল। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, আমির খসরু। বাংলাদেশের নিরাপদ দেশ নয় অভিবাসন ইস্যুতে ইইউ আদালত। কক্সবাজারের ট্রেনের ধাক্কায় সিএনজির 5 যাত্রী নিহত। রাজধানীবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ। আসামি গ্রেফতার না করে সমঝোতার প্রস্তাব পুলিশের। ভারতীয় নম্বর থেকে ওসিকে প্রাণনাশের হুমকি। ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার। উপদেষ্টারা অনেকে বেশি ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, সাদিক কায়েম। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে কার্যকর শুল্ক 36.3%, বিজিএমইএ সভাপতি। ভুতুরে শহরে পরিণত হবে ইসরায়েল, হুঁশিয়ারি খাতামের। এবং এবার চীন থেকে ভয়ঙ্কর যুদ্ধ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার 5 আগস্ট 2025 বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে জুলাই ঘোষণাপত্র 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, যারা বিদেশে থাকেন তাদের মনে রাখতে হবে যে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা এই জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। জীবন জীবিকার ঝুঁকি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে। এর বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারগুলো এখনো আলোচনা হচ্ছে। সংবিধানের যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদের মধ্য থেকে করতে হবে। সেটার জন্য ম্যান্ডেট জনগণের থেকে নিতে হবে প্রত্যেকটি দলকে। সেটি হতে হবে সংসদের মধ্যে। ইতালিতে চালু হতে যাওয়া নতুন শরণার্থী নীতি ইউরোপীয় আদালতের রায়ে বড় ধরনের বাধার মুখে পড়েছে। রায়ে বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ দেশ নয় বলে উল্লেখ করা হয়েছে। ইউরোপে রাজনৈতিক আশ্রয় চাওয়া শরণার্থীদের মধ্যে যারা নিরাপদ দেশ থেকে এসেছেন তাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু কোনো পরিস্থিতিতে একটি দেশকে নিরাপদ হিসেবে ঘোষণা করা যায়, এ বিষয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ইউরোপীয় ন্যায় বিচার আদালত, যা এখন পুরো ইউরোপে আলোচনার কেন্দ্রবিন্দু। কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির 5 যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর 2টার দিকে এ দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান সহ অজ্ঞাত পরিচয় আরও 2 যাত্রী মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে। সিএনজিটিকে 1 কিলোমিটার ট্রেনে হেঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। রাজধানীর শাহবাগে রোববার বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের
ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে তারা উল্লেখ করে ৩ আগস্ট ২০২৫ রোববারে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি, কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্টের শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। এদিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার, কিন্তু পরবর্তীতে একটি উদার গণতান্ত্রিক পরম মত সহিষ্ণু সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্র সংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি। চট্টগ্রামের পটিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া বৃদ্ধ নুরুল হকের পরিবারকে আসামিদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পটিয়া থানার পুলিশের বিরুদ্ধে। আসামি গ্রেপ্তার না করে উল্টো কয়েকদিন ধরে বাদীর পরিবারের লোকজনের কাছে গিয়ে এবং থানায় ডেকে সমঝোতা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। শনিবার পটিয়া সদরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে এই অভিযোগ করেন নুরুল হকের স্ত্রী যেমন নাহার। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলায় ১৪ আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এসব আসামিকে গ্রেফতারের বদলে সমঝোতা করতে বলেছে। সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান আকন্দকে ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ওসি মুখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি কল ও বার্তা আসে। এতে বলা হয়, আওয়ামী লীগ হারায়নি, আওয়ামী লীগ ১০ বছর পরেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন, দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মোহাম্মদ শাহিন আলম নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার গোট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। গ্রেফতার হওয়া শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভাবুকদিয়া গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লার ছেলে। শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিলেন। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের রক্তের উপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছেন না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পারছি। শনিবার বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কমানোর ঘোষণার পর এখন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে গড়ে ৩৬.৫% শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান। এর মধ্যে নতুন করে আরোপিত 20% পাল্টা শুল্ক এবং আগে থেকেই কার্যকর থাকা 16.5% শুল্ক হার অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি। শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে। এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা নিজেকে অস্তিত্বের সংকটে দেখছে, কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি। খাতামি বলেন, বিশ্বজুড়ে
ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরান তা করেছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল। ভারতের সঙ্গে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম সংঘাতে জড়ানোর পর থেকেই নিজেদের সামরিক শক্তি বাড়ানোতে গভীর মনোযোগ দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে এরই মধ্যে সামরিক খাতের বাজেট কয়েক গুণ বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। অন্যদিকে সাম্প্রতিক এ সংঘাতে পাকিস্তানের ভরসা অর্জনে শতভাগ সফল হয়েছে চীনা প্রযুক্তি। তাই সমরাস্ত্রের জন্য চীনের ওপর নির্ভরতাও বাড়ছে দেশটির। এর সবশেষ নজির নিজেদের সামরিক বাহিনীকে 40 বছর ধরে সার্ভিস দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের AH-1F কোবরার বহরকে চীনের জেড 10ME অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চীনের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ হেলিকপ্টার নিজেদের সামরিক বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।